প্রিয় ভিউয়ার্স, যদিও এটা আলোচনা বা কথা বলার কোনো পরিবেশ নেই, তারপরেও আজকে আমার এখানে এমন একজন অতিথি এসেছেন যার কথা আপনাদের কাছে শেয়ার না করে আর পারতেছি না। তো সেই হিসাবে আমি আমার বন্ধু দয়াল ফারুকের সাথে কথা বলছি। তো ফারুক ভাই, আপনি তো একজন লেখক, আপনি একজন কবি, সাহিত্যিক, আপনার অনেক বিশেষণ আছে, অনেক অনেক আছে, পরিচয় আছে। আপনি একজন পত্রিকার সম্পাদক। তো আপনি দয়া করে আপনার পরিচয়টা একটু আমার দর্শকের কাছে তুলে ধরেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি লেখক, কথা সাহিত্যিক, সম্পাদক দয়াল ফারুক। আমার লেখালেখি জীবনটা একটু দীর্ঘায়িতই, কেননা এই পর্যন্ত প্রায় 7টা বই, এর মধ্যে 6টা গ্রন্থ এবং একটা গল্পগ্রন্থ আছে। আর বিভিন্ন পত্রিকায় তো লেখালেখি করছি। আর সবচেয়ে একটা বা জানার বিষয়টা হলো নরসিংদী জেলার প্রাচীনতম পত্রিকা, যার বয়স 100তম বছর হতে যাচ্ছে, সেই পত্রিকা সবুজ পল্লীর বর্তমান সম্পাদনার দায়িত্বে আমি আছি। এবং এখানে আজ হঠাৎই চলে আসা, এবং রোমান ভাই আমার প্রিয় মানুষ, যেহেতু আমরা একসাথে লেখালেখি করি, সাহিত্যিক মানুষ, ওনার সাথে আমি আসি, উনি আমার কাছে যায়। তো ওনাকে নিয়ে আমার অনেক স্মৃতিও আছে। অবশ্যই আজকে আমাদের কিছু আলোচনা হবে, সেটা রোমান ভাই শুরু করুন। ফারুক ভাই, আপনি তো বাংলা সাহিত্যে দীর্ঘদিন যাবৎ সাহিত্য চর্চা করতেছেন। তো সাহিত্য জগতে আপনার লেখালেখির শুরুটা কত সাল থেকে? হ্যাঁ, এটা তো অনেক দীর্ঘিত ব্যাপারটা। আমার জীবন প্রথম শুরু হয়েছিল না প্রায় সম্ভবত 6-7 থেকে। আর আমার প্রথম কবিতা প্রকাশিত হয় 1991 সালে জাতীয় দৈনিক পত্রিকায়। তারপর থেকে শুরু হয়েছে, আজ পর্যন্ত আছে। আপনি আপনার লেখার মাঝে তো কবিতার সংখ্যাই বেশি, যদিও গল্পের বই আছে একটা, ফুলবানু নামে আমরা পাইছি। তো এই যে কবিতা, যে এর মাঝে তো আমরা আজকাল যে কবিতাগুলো পড়তেছি পত্রপত্রিকায়, এগুলোর মাঝে কোনো ছন্দ খুঁজে পাই না। আসলে কবিতা কি ছন্দবদ্ধ হওয়া উচিত, নাকি যেভাবে পড়ছি বর্তমানে অনেকের কবিতা আমরা পড়ে যদি জানতে চাই বা এটা কোন ছন্দে লিখছেন, তো তারা একটা শর্টকাট উত্তর দেয়, ভাই ছন্দের প্রয়োজন নাই। আসলে কি ছন্দের প্রয়োজন আছে কি নাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই। এটা হলো সবচেয়ে বড় জিনিস এবং একটা স্পর্শকাতর জিনিস, সেটা হচ্ছে ছন্দ নিয়ে কথা। আমার ব্যক্তিগত মতামত, ছন্দ ছাড়া কোনো কবিতাই না, হয় না। আর বর্তমানে আমরা যে কবিতাগুলো পড়ছি সেগুলো অনেক হচ্ছে গদ্য কবিতা। আসলে তো গদ্য কবিতা বলতে না, যেটা বোঝে সেটা হচ্ছে পশ্চিম সংস্কৃতি থেকে আমরা ধার করে নিয়েছি এখানে। তারপরেও আসলে আমরা বলতে গদ্য কবিতা বর্তমান চলবে, কিন্তু ছন্দ ছাড়া বা ছন্দের কবিতা যেটা আছে আমরা ওই চর্যাপদ থেকে শুরু করে পর্যন্ত পেয়েছি, সেটা আমরা একটু অস্বীকার করতে পারবো। ছন্দ কবিতার মধ্যে যে আমরা ছন্দগুলো পাচ্ছি, আমরা সবাই জানি 3টা ছন্দ আছে: সহচন্দ, সহজ, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। কিন্তু ওটার দ্বারা উপদ্বারা অনেক আছে। এর মধ্যে দেখা যাচ্ছে সংস্কৃত ছন্দ আছে, বাংলা সংস্কৃত রূপ আছে, শাসক ছন্দ, স্ত্রী ছন্দ, দুঃখা ছন্দ, মধুবাদী ছন্দ, কুঞ্জভিত্তিকা ছন্দ, বিভিন্ন ছন্দ আছে। স্ত্রী ছন্দ আছে, যেটা আমি কালকে একটা পড়ে দিয়েছি স্ত্রী ছন্দ নিয়ে। ওগুলো কিন্তু ছন্দের কবিতা এবং খুব ভালো এবং হৃদয়গ্রাহী কবিতাগুলো, কিন্তু বর্তমানে কেউ চর্চা করতে চাচ্ছে না। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি যেটা মনে করি, কবিতার ছন্দ থাকা উচিত। কবিতা মানে ছন্দবদ্ধ। ফারুক ভাই, মাইকেল মধুসূদন থেকে শুরু করে জীবনানন্দ দাশ, রবীন্দ্র নজরুল, তারপর আমাদের পল্লীকবি জসিমউদ্দিন, মোটামুটি প্রায় আমরা অনেক কবি লেখায়, যাদের লেখা পড়ে আমরা লেখাপড়া শিখেছি, এদের লেখা প্রায় দেখেছি আমি ছন্দবদ্ধ লেখা। যদিও রবীন্দ্রনাথ কিছু গদ্য ছন্দ, যেটাকে মুক্ত ছন্দ বলা হয়, উনি চর্চা করেছিলেন। আবার উনি বলে গেছেন যে এটা দিয়ে সাহিত্য চর্চা
মানে এতটা এগোনো ঠিক না। হ্যাঁ, উনি নিজেও করে ছন্দে ফিরে এসেছে। তো আপনার লেখাও দেখেছি আমি, অনেকগুলো কবিতাই আছে মুক্ত ছন্দের, গদ্য ছন্দে লেখা। তো আবার অনেকগুলি কবিতা খুব হার্ড শব্দ প্রয়োগের মাধ্যমে লেখা, যেগুলি সাধারণ পাঠকরা বুঝে না। যদিও এটা নিয়ে সমালোচনা হয়েছে, তো আপনি এই ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন রোমান ভাই। ওই মাইকেলকে নিয়ে রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দন এবং বর্তমানে আমাদের জসীমউদ্দিন যারা আছে, আল মাহমুদ, শামসুর রহমান, ওনারা যে কবিতা আমরা প্রায় ক্ষেত্রে দেখি ছন্দ কবিতা লেখা, কিন্তু আমরা এটা বুঝতে পারি না। অনেকে মনে করিয়েছেন না, দেখা যাচ্ছে না যে আপনি ধরেন ওই যে জীবনানন্দের কবিতা, জীবনানন্দ দাসের কবিতা না আমরা মনে করি খুব বড় গদ্য কবিতা, আসলে না, এটা তো অক্ষরবিদ্যা লেখা তেমনই। আর আমার লেখাগুলো দেখা যাচ্ছে আমি ছন্দ লিখি, মূর্ত ছন্দ লিখি, যেটা মূর্ত ছন্দ বলা হয়, রবীন্দ্রনাথের আবিষ্কার। আর আমার যে হার্ড শব্দগুলো হচ্ছে, এটা পাঠকের শ্রেণী, পাঠক এক ধরনের পাঠক এক রকম চয়েস করে, পছন্দ করে। যেমন আমার সহজ সরল কবিতা আছে, কিছু হার্ড কবিতা আছে যেটা সৃজনশীল কবিতাগুলো, সেটা নিয়ে আসলে তর কবিতা হতে পারে শব্দ চয়নের ক্ষেত্রে। তো শব্দ তো ভাণ্ডার অনেক, বাংলা সাহিত্যের পৃথিবীতে সবচেয়ে বেশি শব্দের ভাণ্ডার হচ্ছে বাংলা সাহিত্য, আর সেখানে শব্দের অভাব নেই। কিন্তু আমাদের কাজ হচ্ছে গিয়া শব্দ সংগ্রহ করে কবিতা লেখা। এই মুহূর্তে আপনার হাতে যে লেখাটি আগামী 26 বইমেলা আসতেছে, সেই বইটির নাম, আর সেই বইটি আপনার কোন ছন্দে লেখা, এটি সম্পর্কে আপনি বলুন, সেই বইটি লেখার ছোট্ট করে বলুন। হ্যাঁ, হচ্ছে আমার যে 2026 সালে যে বইমেলা 21 বইমেলা আসছে, সেটা একটা কাব্যগ্রন্থ, সেটার নাম হচ্ছে খুলে গেল জলের অন্তবাস। যেহেতু না ওই ওই যে শব্দটা অনেকে মনে করে অন্তবাস শব্দের অর্থটা না নগ্নতা, আসলে অনঙ্গতা নয়। সেটা হচ্ছে গিয়েছে না আপনার সমাজের অন্তবাস হতে পারে, ধর্মের অন্তবাস হতে পারে, রাষ্ট্রের অন্তবাস হতে পারে, দিদির অন্তবাস হতে পারে। ওইটা যারা যেভাবে পাঠক নেবে সেটাই হবে। আর ওই এখানে এই বইটার মধ্যে গিয়ে ছন্দ কবিতা আছে, গদ্য কবিতা আছে, সনেট আছে, বিভিন্ন ধরনের কবিতা আছে, লেখা আছে। ধন্যবাদ ফারুক ভাই আমার এখানে আসার জন্য, এবং আমার মূল্যবান সময় নষ্ট করেছে আলাপ আলোচনার মাধ্যমে। যার মাধ্যমে আমার দর্শকরা অনেক দর্শক আছেন, আমার অনেক বন্ধু বান্ধব আছেন যারা নতুন লেখালেখি করেন, এবং ফারুক ভাইকে চিনেন এবং আমাকেও চিনেন। আপনারা আমাদের লেখালেখির পাশে থাকবেন, আপনারা উৎসাহ দিবেন, এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে, লাইক কমেন্টস করে আমাদেরকে জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।